পাবলিক যখন মাঠে নেমে যাবে। আপনি শ্রীলঙ্কার ঘটনা কি হয়েছে একটা উদাহরণ দিয়ে শেষ করি। শ্রীলঙ্কাতে কিন্তু মানুষ কিন্তু এমনি এমনি নামে নাই, শ্রীলঙ্কাতে মানুষ নামছে কখন তার হাতে টাকা আছে কিন্তু পেট্রোল দেশে তেল পাচ্ছে না। যে বিভিন্ন ক্ষেত্র থেকে কিভাবে দুর্নীতির মাধ্যমে প্রফিট করা যাবে, দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জনকে সুবিধা দেওয়া যাবে, এই ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তো যেহেতু লাভে আছে এটাকে আবার কিভাবে প্রাইভেটাইজেশন করা যাবে এদিকে যাচ্ছে। একটা রাষ্ট্র যদি মুনাফাখোর হয় তাহলে জনগণের সাথে রাষ্ট্রের দূরত্ব তৈরি হবে। রাষ্ট্রের এমন কেউ আছে বলবে তার পকেট থেকে টাকাতে এমপি মহোদয় তার পকেটের টাকা দেবেন। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সঙ্গে আমি ফারাবি হাফিজ। কড়া আলাপের আজকের এপিসোডে যাদেরকে আমন্ত্রিত অতিথি যারা, তাদের সাথে পরিচয় করে দিয়ে শুরুতে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তিনি সংসদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী। রয়েছেন ডক্টর সৈয়দ মিজানুর রহমান, তিনি অর্থনীতি বিশ্লেষক। এবং রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, তিনি রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করতে চাই, আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করা হয়েছে যে আমরা আলোচনা করতে চাই দেশের জ্বালানি খাত নিয়ে। আপনারা জানেন যে বিদ্যুৎ জ্বালানি এটি নিয়ে বেশ কয়েকদিন ধরে একটা অস্থিরতা চলছে। আজকে যদিও যদি একদম আপডেটেড তথ্য বলি, যে কিছু তথ্য আমাদের একটু আগে যখন আমরা নিউজে ছিলাম তখন দেখলাম যে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। মানে লম্বা যে লাইন ছিল সিএনজি স্টেশনগুলোতে, সেই জায়গায় লাইনটা একটু ছোট হয়ে আসছে। আমি আপনার কাছ থেকে শুনি, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আপনাদের বেশ কিছু কর্মসূচির কথা ইতিমধ্যেই দল হিসেবে জামায়াত ইসলামী তারা ঘোষণা করেছে এবং সেখানে বড় ইস্যুই হচ্ছে এই জ্বালানির বিষয়ে তারা তাদের বক্তব্যে, আপনাদের বক্তব্যে উঠে আসছে। একটু বলবেন যে আপনারা কি যুক্তিতে এখন এই মুহূর্তে আপনাদের অভিযোগটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। আমরা 11 দফা জনদাবি দিয়েছি, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি যে সরকার যেভাবে অন্যায়ভাবে দ্বিগুণ তিনগুণ ভাড়া বিদ্যুৎ বিল নিচ্ছে গত কয়েক মাস ধরে, এটাকে বন্ধ করতে হবে। সরকার কিন্তু সরকার প্রধান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রকাশ্যে সংসদে বলেছিলেন, জ্বালানি মন্ত্রী বলেছিল যে মিটারের ভাড়াটা নেবে না, কিন্তু মিটারের ভাড়া কিন্তু এখনো নেওয়া হচ্ছে। জি, ডিমান্ড চার্জের নামে প্রিপেইড মিটারে ডিজিটাল চাঁদাবাজি চলছে। আমার কাছে হিসাব আমি একটু আগে নিলাম, 1000 টাকা রিচার্জ করলে সেখানে আপনার 100 টাকা চলে যায় মিটার ভাড়া, 168 টাকার মতো চলে যায় হলো ডিমান্ড চার্জ, এরপরে 72 টাকা চলে যায় ভ্যাটে। কিন্তু সেটা তো নতুন না, সেটা কি বিএনপি সরকার এসে? না, বিএনপি সরকার তো বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে এটা বন্ধ করবে। আচ্ছা, এটা বন্ধ করছে না। এরপরে আপনার জুন জুলাই মাসে যেই করা হয়, বিল নিয়ে যেভাবে আপনার জনগণের সাথে প্রতারণা করা হয়, জুন মাসে আপনার এই সিস্টেম লস কম দেখানোর জন্য কম বিলিং করা হয়। এরপরে যখন অ্যাকচুয়াল বিলিংয়ে যায় তখন দেখা যায় যে জুলাই মাসে অতিরিক্ত বিল আসে। এইগুলো তো বন্ধ করতে হবে। আপনার এখন যিনি বলছেন, আপনার জ্বালানি মন্ত্রী আজকে যেটা বললেন যে বিদ্যুতের বিল কিছু বেড়েছে, দাম বেড়েছে, কিছু বেড়েছে তো 17%, সেখানে 17% বাড়লে আমার বিল 3 গুণ কীভাবে আসে? যেখানে আজকে বিবিসি কিন্তু রিপোর্ট করেছে, সেখানে শামসুল আলম সাহেব বলেছেন, মানে ক্যাটাগরিক্যালি বলেছেন, সেখানে আমরা যেটা দেখছি এটা কিন্তু সরকারের দাবির সাথে কোনোভাবে যায় না। তো জ্বালানি মন্ত্রী বলার চেষ্টা করছেন যে বিল নিয়ে আসেন। বিল আমাদেরকে যেটা দেওয়া হয় সেটা কি সেকেন্ডারি বিল? তো সেখানে পোস্টপেড মিটারে হাতে বসে বিল দেওয়া হয়, সেই বিল নিয়ে আমি কেন যাব? আমাদের যেটা দরকার জনগণের স্বচ্ছতার জন্য আমরা যেটা বলছি, এটা আপনি গণশুনানি ব্যবস্থা করেন, এখানে অরিজিনাল বিল নিয়ে আসেন, এখানে সফটওয়্যার আছে আপনাদের, বিশেষজ্ঞ আছে আপনাদের, আমরাও জনগণের পক্ষ থেকে বিশেষজ্ঞদেরকে নিয়ে যাব। আসলে এখানে কি হয়েছে আমরা দেখছি, পিডিবি অ্যান্ড পিবিএস তারা যে সমস্ত জায়গায় বিল করছে সে সমস্ত জায়গায় অতিরিক্ত বিল আসছে, অন্য জায়গায় তো সেভাবে আসছে না। এইগুলার তো জবাব সরকারকে দিতে হবে এবং গণশুনানি করেই দিতে হবে। আপনি ইন্ডিভিজুয়ালি জনগণকে বলবেন বিল নিয়ে আসেন, বিল নিয়ে জনগণ কোথায় যাবে? সচিবালয়ে ঢুকতে পারে জনগণ? আপনাকে তো গণশুনানির ব্যবস্থা করতে হবে। একইভাবে আমরা যেটা বলছি
গ্যাসের সংকট। আচ্ছা, গ্যাস সংকটটা নিয়ে পরে আসেন, ঠিক আছে। বিদ্যুতের এখানে যেটা আমরা বলছি, গণশুনানির ব্যবস্থা করতে হবে। গত 3 মাসে যে সমস্ত অতিরিক্ত বিল নিয়েছে, গণশুনানি করে তদন্ত করে অতিরিক্ত বিলটা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দিতে হবে। সরকার প্রধান যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন মিটার চার্জ নেবেন না, মিটার ভাড়া নেবেন না, মিটার ভাড়া ফেরত দিতে হবে গত 3 মাসের, এবং ডিমান্ড চার্জ এটার কোনো জাস্টিফিকেশন নেই, এটাও ফেরত দিতে হবে। আচ্ছা, ডাক্তার রাকিব, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশের পিজিসিবি তথ্য বলছে যে দেশের তালিকাভুক্ত 143টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে 62টি বিদ্যুৎ কেন্দ্রই জ্বালানি সংকটে রয়েছে। সেখানে তার মধ্যে গ্যাস ভিত্তিক 26টা, 33টা হচ্ছে তরল জ্বালানি ভিত্তিক, 2টি কয়লা ভিত্তিক। সেই জায়গা নিয়ে এক রকমের হিসাব, মানে ওই জায়গায় টানাপোড়েনটা এখন কেন তৈরি হলো, এটা একটা। আর যেই অভিযোগটা মোটা দাগে পাবলিক যেটা সাফারিংসের মধ্য দিয়ে যাচ্ছে, তিনি যেটা অভিযোগ করলেন যে মিটারে যে অতিরিক্ত বিল 1000 টাকা বিল করলে 140 টাকা সম্ভবত আপনার কেটে নিয়ে নেয় গভর্নমেন্ট। তো সেই জায়গাটাকে সেটা কিন্তু হয়তো বিএনপি সরকার সেটা শুরু করেনি, সেটা আগে থেকেই ছিল, এবং এই জায়গাটাকে নজর দেওয়া হবে বলে এক রকমের প্রতিশ্রুতি ছিল। সেই জায়গায় এই যে জনগণের অতিরিক্ত এই যে বোঝাটা, এটা কেন চাপাই দেওয়া হলো? ধন্যবাদ আপনাকে। করি আপনার কিন্তু 340 টাকা 1000 টাকা রিসার্চ করলে কেটে রাখা হয়। 340 টাকা, 340 একেবারে ব্রেকডাউন আছে আমার কাছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। শুরুতেই আপনি যে প্রসঙ্গ আসছেন, আমি সেই প্রসঙ্গের আরও আগে ফিরতে চাই। সেটা হচ্ছে, ধরেন এই যে একটা জ্বালানি সংকট, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। বহির্বিশ্বের অনেক কোলাবোরেশন রয়েছে, কিন্তু জ্বালানি সংকটের এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি বলে কথা না, সবাই এটা ভুক্তভোগী। ইটস ট্রু। কিন্তু আমার কাছে খুব অবাক লাগে যে এখন পর্যন্ত আমি জ্বালানি খাতের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে কথা বলতে দেখিনি। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা তো জনগণ, এটা তো আপনাকে বলেছেন, সংসদে বলেছেন, এটা আজকে বলছেন, সংসদের দিন ছিলই না। শুনে এটা, এই সমস্যা যখন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারের মন্ত্রণালয় থেকে কোনো প্রকার অ্যাড্রেস করা হয়নি। আমার কথা হচ্ছে কি, আপনারা কেন অ্যাড্রেস করতেছেন না? অনেকেই বলতেছেন যিনি এখন জ্বালানি মন্ত্রী, তিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন এবং উনি অন্যতম একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন। সেটা নিয়ে অনেক আলোচনা, ওনাকে কেন পুনরায় মন্ত্রিত্ব দেওয়া হলো সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু উনি কেন এটা অ্যাড্রেস করলেন না এবং প্রতিমন্ত্রী কোনো বক্তব্য দিচ্ছেন না। আমি সর্বশেষ গত মঙ্গলবারে, 2 দিন আগে, যিনি তথ্য এবং সংস্কৃতি উপদেষ্টা, তার যে সাপ্তাহিক ব্রিফিং, সেই ব্রিফিংয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আর এর বাইরে টোটালি আমি আমার নিজের জানার জন্য আমি বিভিন্ন এক্সপার্টদের, বিশেষ করে বুয়েটের অনেক প্রফেসরদের আমি একটা ইন্টারভিউ দেখলাম। ডাটা যেগুলো আপনি বলছেন সেগুলো আমি আসতেছি। সুতরাং সরকার সেটাকে কেন অ্যাড্রেস করে না, এটা হচ্ছে সরকারের কাছে আমার পক্ষ থেকে একটা অবজারভেশনের দাবি রইল। আর সেকেন্ড কথা হচ্ছে, ধরেন আপনি যেটা বলছেন যে এই সমস্যাটা কিন্তু এখন না, এবং এই সমস্যাটাতে বাংলাদেশের চিরাচরিত বিশাল বড় একটা সমস্যা। আপনাকে ডাটা দিচ্ছি, আমি আরও একটা যোগ করি। ধরেন আমাদের আপনি যে বলছেন 143টার মধ্যে 62টা বিশাল রকম সংকটে রয়েছে, কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে কলমে 29,000 মেগাওয়াট, আমাদের দৈনিক চাহিদা হচ্ছে 15,000 মেগাওয়াট। তার মানে আপনার ডাবল আপনার উৎপাদন ক্ষমতা রয়েছে। এবং আপনি যে 143টার মধ্যে যে 62টা আপনি বললেন যে জ্বালানি সংকটে রয়েছে, আমরা গত বাজেটেও দেখলাম যে 48,000 কোটি টাকা আমার বসে বসে বিদ্যুৎগুলো কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, ডিমান্ড চার্জ দিতে হয়েছে, এই বাজেটও এটা। এখন ধরেন এই বাজেটটা, মানে আপনি যে বিদ্যুৎ, জ্বালানি, সার, এগুলোতে সরকারের প্রচণ্ড পরিমাণ ভর্তি রয়েছে। সুতরাং সরকার নিজ ইচ্ছা ডেকে এনে এই ধরনের কোনো প্রবলেম পড়তে চাইবে না, খুব স্বাভাবিক বিষয়। এবং আপনি দেখেন মানুষ কিন্তু তুলুতুলু করে ফেলতেছে, আপনি ফেসবুকে দেখেন মানে বিদ্যুৎ বিল, এবং আমি একদম দেখলাম একজনের কোনো কমার্শিয়াল লাইন না, তার সাধারণ বিল আসে 3,000 থেকে 3,500 মধ্যে, তার বিল কি করে 17,000 টাকা আসে, মানে 5 গুণের বেশি। সুতরাং এগুলো কোনোভাবেই রেগুলার জিনিস না। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায়? সমস্যা হচ্ছে ধরেন আমাদের এই চিরাচরিত সমস্যাটা টোটালি একটা ব্যুরোক্রেটিক সমস্যা। এই যে আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বলবেন না, প্রত্যেকটি সমস্যার ব্যুরোক্রেটিক সমস্যা। এবং আমি মনে করি যে সরকার যে আমলাতন্ত্রের ফাঁদে রয়েছে, সেই আমলাতন্ত্রের ফাঁদ থেকে এখনো বেরোতে পারেনি। এই কারণে সরকার এক্সাক্ট সমস্যাটা সরকার অ্যাড্রেস করতে পারছে না। এখন যে কারণে হচ্ছে কি, আপনি যেটা বললেন না, সেই আমলাতন্ত্রের জায়গায় আপনি কি এটা যুক্ত করবেন আপনার বক্তব্যের ভেতরেই যে বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটা বিজ্ঞপ্তি আপনি দেখেন নাই? সেখানে তারা ফেসবুকে পরিষ্কার করে বলেছে যে এই ধরনের ভুতুড়ে বিলের নামে যে সরকারকে বেকায়দায় ফেলতে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে উল্টা ব্যবস্থা নেওয়া হবে। আমি সেটাই সেগুলো বলছি। মিডিয়াতে সেভাবে প্রচার করা যাবে না যদি সেই তথ্য ভুয়া হয়। এখন এইভাবে একরকমের তো থ্রেড দেওয়া হয়, অবশ্যই থ্রেড। তো সুতরাং সে যে কথা বলছে তার কথা তো কোনো মিল নাই। সুতরাং আমি মনে করি যে সরকার যেটা, মাননীয় প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে যে আমার ক্যাপাসিটি থেকে যতটুকু জানলাম, তিনি প্রচণ্ড পরিমাণ বিরক্ত, বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রীর উপরে। এবং আমি আরও একটু যোগ করে আপনাকে, উনি ভয়ে মিডিয়া ফেস করতেছেন না। কিন্তু আমরা 5ই আগস্টের পরবর্তী সময়, বিশেষ করে 24-5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ এই একটা ডেমোক্রেটিক পার্লামেন্ট, সেখানে মন্ত্রীরা কেন মিডিয়া ফেস করবে না? অবশ্যই তাকে মিডিয়া ফেস করতে হবে, প্রয়োজনে তাকে টকশোতে আসতে হবে। এখন আমার জায়গা থেকে আমি এটা বক্তব্যটা ক্লিয়ার করলাম। সেকেন্ড কথা হচ্ছে, ধরুন এই যে আপনি যে সংকটের কথা বললেন, এই সংকটের কারণে বিদ্যুতের
আমি বিদ্যুৎ বলবো না, গ্যাসটাকে বলবো, আগে বিদ্যুৎটা শেষ করি। বিদ্যুৎটাই বলেন। হ্যাঁ, বিদ্যুৎটা বলি। বিদ্যুতের কেন সংকটটা? সংকটটা হচ্ছে ধরুন আমাদের এই যে আপনি মানে যে ডাটাগুলো দিলেন, ডাটাগুলোর মধ্যে বেশিরভাগ ডাটা অনুযায়ী আমাদের বিদ্যুৎটা গ্যাস দিয়ে চালু করতে হয়, কিছু আছে মানে অয়েল দিয়ে চালু করতে হয়, কিছু কয়লা দিয়ে চালু করতে হয়। প্রত্যেকটা জিনিস আমরা আমদানি নির্ভর। সুতরাং আমদানি নির্ভর থাকার কারণে আমাদের এই মুহূর্তে আপনার এক হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আমরা যাদের কাছ থেকে হচ্ছে আপনার এলএনজি কিনি, যে এলএনজিটাকে কনভার্টেড করে আমাদের বিদ্যুৎ বা গ্যাস তৈরি করতে হয়, সেখানে কাতার এনার্জি, আরামকো, সৌদি আরবের এবং ওমান অয়েল এবং অ্যাক্সেলারেট, এই 4টি কোম্পানি তারা যুদ্ধের কারণে তারা 50% তারা বলেছে আগামী 3 থেকে 4 বছরে তারা স্পট মার্কেটে যতটুকু ডেলিভারি দেয় তার 50% কমিয়ে দেবে। সুতরাং এটা একটা সংকটের জায়গা, 1 নম্বর সংকট। সেকেন্ড সংকট হচ্ছে কি, আপনার যে ফেব্রুয়ারি মাসে 4 মাস আগেও যেটা সরকার প্রতি ইউনিট $20.60 করে কিন্তু 10.60 ডলার করে কিন্তু, সেটা এখন ডাবল দাম বেড়ে $21.45 থেকে $22.65 কিন্তু হচ্ছে প্রতি ইউনিটে। এবং সিঙ্গাপুর ভিত্তিক বিটল এশিয়া তাদের কাছ থেকে সর্বশেষ সরকার কিনেছে $22.35, যার জন্য খরচ হয়েছে 949.43 লক্ষ টাকা। সুতরাং এই যে নানা ধরনের খরচটা বাড়তেছে, শুধু তাই নয়, সরকার সৈয়দপুর থেকে এবং হচ্ছে কি আপনার ডিজেল দিয়ে খুলনাতেও অতিরিক্ত দামে কিনতে হচ্ছে, যার কারণে প্রাইস কিনতে হচ্ছে। এটা টু ফ্যাক্টের জায়গা, কিন্তু ঘটনা হচ্ছে ধরেন এটা তো আপনার হাতে কিছু নাই, বৈশ্বিক সংকট, আপনার সংকট, আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, আপনার আমদানির কাছে সরকারের কোনো দুর্বলতা নেই না। সরকারের দুর্বলতা বলতে কি সরকার ম্যানেজমেন্টটা করতে পারছে না, এটা হচ্ছে সরকারের দুর্বলতা। সেকেন্ড কথা হচ্ছে কি সরকার এটা পিপল ইজ সাফারিং এবং জনগণ যে ভুক্তভোগী, জনগণকে সেই সমস্যাটা বলতে পারছে না। এবং আজকে এতদিন পরে এসে সে বলতেছে যে জাতীয় গ্রিডে মহেশখালী সমস্যা। ভাই, মহেশখালী সমস্যা আমি নিজে খুঁজে বাইর করছি, সরকার আমি কোথাও ভিডিওতে দেখে নেই। সরকার এক্সাক্ট সমস্যাটা কোথায় সরকার সেটা জানাতে পারে নাই। সুতরাং আমি মনে করি যে সরকার যে লুথা মিডিয়া প্রেস বা সরকারের যে প্রেস উইং বা মন্ত্রণালয়ের যে প্রেস উইং, এগুলো দিয়ে সরকার মানে খুবই দুর্বলভাবে এটা একেবারে মিসম্যানেজমেন্ট। সুতরাং এটা সরকারের কোনো টেকনিক্যালি সরকারের কোনো দোষ নেই, কারণ আপনি জানেন এই যে ধরেন আমরা আদানি চুক্তিতে কেন বেরোতে পারতেছি না, আমরা কেন বিদেশি চুক্তিতে বেরোতে পারতেছি না, কারণ আমরা নানা ব্যুরোক্রেটিক সমস্যার কারণে এগুলোতে বেরোতে পারছি না। ইটস ট্রু, কোনো সমস্যা নেই, এটার জন্য আপনাকে বিরোধী দল বা আমরা সরকারকে মিডিয়াকে দায়বদ্ধ করবো না, দোষারোপ করবো না, কিন্তু অ্যাকচুয়াল সমস্যাটা আপনি জনগণের কাছে জানাচ্ছেন না। 7-8 দিন পর আপনি জানাচ্ছেন। এবার আসি বিরোধী দলের ভূমিকার ক্ষেত্রে। ধরেন আমি এর আগেও বলেছিলাম, যখন জ্বালানি সংকট আসলো, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে, ইভেন হামের সংকট, তখন বিরোধী দল বিশেষ করে জামাত এবং এনসিপি নানামুখী আলোচনা নিয়ে তারা মাঠ গরম করে ফেলছে। কিন্তু তাদেরকে বলছে ভাই আপনারা এটা নিয়ে জনগণের সমস্যা নিয়ে কথা বলেন না কেন? কিন্তু যখন সরকার এটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছে তখন তারা কথা বলছে। এবং গ্যাসের ক্ষেত্রে দেখেন, তাহলে তাদের কর্মসূচি দেওয়া ঠিক আছে নাকি নাই? তাদের কর্মসূচি দেওয়া ঠিক আছে, কিন্তু তারা রাইট টাইম এটাকে হিট করতে পারছে না। এটা হচ্ছে আমার অবজারভেশনের জায়গা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আপনার আজকে সরকার মহেশখালের এটা ঠিক হয়ে যাচ্ছে সাময়িকভাবে। এক্ষেত্রে একটু আপনাকে তথ্য একটু যোগ করি। মহেশখাল, আমি গ্যাসটা শেষ করে দিই। মহেশখালীর এই সমস্যা, গ্যাসটা নিয়ে পরে আসি, আগে তাহলে 10 সেকেন্ড শেষ করি। শোনেন, 10 সেকেন্ড শেষ করি। 10 সেকেন্ডের কথা হচ্ছে ধরেন এই মহেশখালীর এই সমস্যা সংকটের কারণে আজকে যেমন জাতীয় গ্রিডটা হাফ এটার সাথে অ্যাড হচ্ছে এবং বাকি 7 থেকে 10 দিনের মধ্যে বাকিটা ফুল চালু হয়ে যাবে। এখন হয়তো বিরোধী দল একটা ক্রেডিট নেবে, দেখো আজকে আমি সচিবালয় গাড়া করছি, আজকে আমি মাঠে নামছি, সরকার চাপে বলে আমারটা করছে, কিন্তু এতদিন আপনি কি করলেন? আচ্ছা, তো এটা হচ্ছে কি আপনার অ্যাক্টিভিটিকে প্রশ্নবিদ্ধ করে। আচ্ছা, ডক্টর মিজানুর রহমান, যদি আপনি এই বিষয়টা নিয়ে বলেন, আপনি যে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করেন, তাদের দৃষ্টিভঙ্গি থেকে আপনার কোনো কষ্টের বা অনুযোগ বা অভিযোগ বা আক্ষেপ যদি থাকে বলেন। আচ্ছা, ধন্যবাদ। বিশেষ করে আমার দুই পাশের দুজনকে অশেষ ধন্যবাদ। তারা আমার কি পয়েন্টগুলো তুলে দিয়েছেন ভোক্তার জায়গা থেকে। আপনার কাজ কমে গেল। গণশুনানি, এই গণশুনানির বিষয়টা সম্পর্কে সরকারের এখন খুব জরুরি লিটারেসিটা বাড়ানো। গণশুনানি তো হয় নামে মাত্র। আমি বলি, এইবার গণশুনানি যদি আমরা স্ক্রল করে দেখেন, আমি ছিলাম প্রথম জেরাকারী। আমি স্পষ্ট প্রস্তাব দিয়েছিলাম যে লুণ্ঠনমূলক ব্যয় কমালে বিদ্যুতের দাম কমানো সম্ভব এবং এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর ঘোষণা করেছিলাম আমি গণশুনানিতে। কারণ তারা শুধু অকার্যকর নয়, তারা সরকারকে বিপদে ফেলার জন্য যা যা দরকার এবং যে কোনো সরকারকে বিপদে ফেলানোর জন্য যা যা দরকার, এরকম 2-1টা রেগুলেটরি কমিশন থাকলেই হবে। আজকে সেই ফলটা কিন্তু ভোগ করছেন, আপনি তুলছেন, আপনিও তুলছেন। দেখুন, এনার্জি রেগুলেটরি কমিশন যুগ যুগ ধরে মূলত লুটেরা শ্রেণীকে সাহায্য সহযোগিতা করে কাজটা করে গেছে এবং আমাদের জ্বালানি নীতি বলেন, দুর্নীতি বলেন, যেখানে হাত দিতে যাবেন এই এনার্জি রেগুলেটরি কমিশন কি বদলেছে? সেইভাবেই রয়ে গেছে। এবং আমি এই শব্দটা বলেছিলাম, পরের দিন পত্রিকা ক্যাপশন হয়েছিল যে এনার্জি রেগুলেটরি কমিশন আসলে গণশত্রুতে পরিণত হয়েছে। জনগণ থেকে সরকারকে বিচ্ছিন্ন করার কাজটা তারা করেছে। আজকে যেখানে দাঁড়িয়ে আমার মাননীয় সংসদ সদস্য বলছেন যে গণশুনানি হতে হবে, গণশুনানি হয়নি কেন? গণশুনানি না হওয়ার জন্য এদের বিচারের আওতায় আনা উচিত। না, গণশুনানি হয়নি আপনারা কিভাবে বলছেন? অনেকগুলোই হয়। না 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 না, শুনেন, গণশুনানির নামে কি করেছে?
কোনো একটা গণশুনানিতে কিছু রেজুলেশন নিয়েছে যে এত দ্রুত গণশুনানি করার দরকার নাই, এই মানে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে হয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, সরকার 5 বছরের জন্য 4 বছরের জন্য আসে, আর ব্যুরোক্র্যাটরা 25 বছর 30 বছরের জন্য থাকে। সরকার যারা পরিচালনা করে তারা বুঝতেই পারেন না যে ব্যুরোক্র্যাটরা তাদের অবস্থানকে ঠিক রাখার জন্যে সরকারের যে ইনস্ট্রুমেন্ট সেটাকে কিভাবে অপব্যবহার করে এই যে বাংলাদেশের জনগণের সাথে সরকারের যে চিরবিরোধ, এর মূল জায়গাটা হচ্ছে যেখানে যে রেগুলেটরি কমিশনের যা করার কথা ছিল, প্রত্যেকটা কমিশন কিন্তু স্বাধীন, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা কমিশন হচ্ছে পরাধীন। ভোক্তা অধিকারের কথা বললেন, কার কাছে পরাধীন? কোথায় পরাধীন আমি বলি, ভোক্তা অধিকার অধিদপ্তর একটা আছে, জি, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেখা। ভোক্তার অধিকার দেখার নাটকটা বাণিজ্য মন্ত্রণালয়ে কেন হবে? সেটা যদি স্বাধীন কমিশন হতো ভোক্তা অধিকার নিয়ে, তাহলে ঠিকই বের হতো। আমাদের একটা কম্পিটিশন কমিশন বলে একটা অথর্ব প্রতিষ্ঠান আছে, যাদের দায়িত্ব ছিল কম্পিটিশনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, সরকারকে সঠিক পরামর্শ দেওয়া। প্রত্যেকটা কমিশনের জন্ম হয়েছে যে সরকারই যখন ক্ষমতায় থাকুক সেই সরকারের সাথে জনগণের বা ভোক্তার সেতু বন্ধন তৈরি করা। আর সেই জায়গায় প্রত্যেকটা কমিশনে আপনি যান, বলবেন যে হ্যাঁ আমাদের তো কি বলে যে যেটা আছে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, হ্যাঁ কিছু কমিশন চাকরি দেয়, তার মধ্যে দুর্নীতি। প্রত্যেকটা কমিশন আপনি হিসাব করেন সেখানে কি পরিমাণ দুর্নীতি আছে। এই যে তথ্য অধিকারের একটা কমিশন আছে, সেই কমিশনের নাম এখন কেউ জানে? সেখানে কমিশনার আছে কোনো? নেই। কাজেই প্রথম কথা হচ্ছে জ্বালানির ক্ষেত্রে যদি এনার্জি রেগুলেটরি কমিশনকে স্ট্রেনদেন না করা যায়, স্ট্রেনদেন মানে কিন্তু দুষ্কৃতিকারীদের সহায়তা করার মাস্তানির স্ট্রেনদেন বলছি না আমি, সততার এবং জনগণের সাথে যুক্ত হওয়ার জন্য স্ট্রেনদেন করা অতীব জরুরি। আচ্ছা, এবার আসেন, ওনারা দুটো কথা বলেছেন। ডিমান্ড চার্জ কিন্তু গ্রামের সবচেয়ে গরিব মানুষটাও যে হারে দেয়, গুলশান বনানী ক্যান্টনমেন্টের ওরাও দেয়। ডিমান্ড চার্জ হচ্ছে এক ধরনের অ্যাডভান্স পেমেন্ট নিয়ে যাওয়া, আপনি ব্যবহার করেন বা না করেন ওই চার্জ আপনাকে দিতে হবে। সেইখানে লোডশেডিং তো গরিব মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। এই যে এখন আরেকটা জিনিস আসতে যাচ্ছে, আমরা খুব হইচই করছি যে আমরা বিভিন্ন রকম কি বলা যায়, ওই যে এআই এর জন্য বসাবো, কি বলে ওটাকে, ডাটা সেন্টার। কোনো ধারণা আছে যে ডাটা সেন্টার হলে কি পরিমাণ বিদ্যুৎ সেখানে লাগবে, কি পরিমাণ পানি সেখানে লাগবে? এই জায়গাগুলো যদি পরিষ্কার না হয় মানুষ তো আরো বিপদে পড়বে। কারণ এই ডাটা সেন্টারগুলো কিন্তু আমেরিকা ইউরোপ থেকে তাড়িয়ে বিদায় করেছে তারা। ইভেন আমাদের চায়নার প্রতিবেশী দেশ, চায়নার ডাটা সেন্টার হচ্ছে সমুদ্রের নিচে। এই ডাটা সেন্টার সম্বন্ধে আমাদের ধারণা নাই। কিছু ব্যবসায়ীরা বলছে যে ডাটা সেন্টার মানেই হচ্ছে আমাদের একটা বিরাট একটা মানে উন্নয়ন হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে অপ্রচলিত ডাস্টবিনে ফেলে দেওয়া এডুকেশন মডেল আমাদের ঘাড়ে। পৃথিবীর সব অপ্রচলিত জিনিসগুলো আমাদের ঘাড়ে। কেন জানেন? কারণ হচ্ছে যে আমাদের এখানে যারা এমপি নির্বাচিত হন তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। সেই আইন প্রণয়ন করতে যে প্রজ্ঞা লাগবে সেগুলো নিয়ে কথা বলা। এই কালভার্ট ব্রিজ তৈরি করা কিন্তু এই এমপিদের কাজই নয়, এগুলো করবে তারা করবে। কিন্তু দেখুন এই জায়গাটা যতদিন পরিষ্কার না হবে, এই যে আমাদের ফাঁক ফোকর দিয়ে আমরা এক একটা কন্ট্রাক্ট করে ফেলি, তারপর আমরা বুঝি যারে এটা তো ভুল হয়ে গেল। আরে ভুল হবে না কেন? আইন না জেনে আপনি আইন প্রণয়নের চেয়ারে বসে আছেন। আইন আপনার না জানা অপরাধ নয়। আপনি জনপ্রতিনিধি হওয়ার পরে জনগণের স্বার্থে যে আইন করতে হবে সেইটা আপনি করবেন। আরেকটা জিনিস বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে যে এই এনার্জি রেগুলেটরি কমিশন থেকে শুরু করে সমস্ত জায়গায় ব্যবসায়ীরা, তাদের কাজ হচ্ছে প্রফিট করা, তাদের কাজ তো জনকল্যাণ নয়। তারা তো তাদের জায়গায় ঠিক আছে। সংসদ ভবনে বা সংসদে যারা বসে আছেন, স্বাধীনতা পরবর্তী সময় হয়তো 10-15 জন ছিলেন ব্যবসায়ী কমিউনিটির, এখন কতজন আসে ব্যবসায়ী কমিউনিটি? 70%-এর বেশি। তাহলে 70% যদি ব্যবসায়ীরা সংসদে বসে থাকে, তারা তো তাদের ব্যবসার জন্য যে আইন করা দরকার সেটাই করবে, এবং সেটাই হচ্ছে বাংলাদেশে। একই সমস্যা আইএমএফ ফাইন্ড আউট করেছে। আইএমএফ আরেকটা জিনিস হচ্ছে, আমরা আইএমএফ বললে, ওয়ার্ল্ড ব্যাংক বললে মনে করি যে খুব ভালো কিছু হয়ে গেল। ভালো বলতেছি না, মানে একই ডায়াগনোসিস তারা ধরতে পারছে। হ্যাঁ, কিন্তু আমরা পারলাম না। তাদের ডায়াগনোসিসের পরে আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়েছে। তো রাজনীতিবিদরা যদি ব্যবসা করে অথবা ব্যবসায়ীরা যদি রাজনীতি করে, তাহলে যা হবার তাই হবে। সেখানে তো জনগণের, আপনি ভোক্তার কান্নার কথা বলছেন, এখানে দুই একটা কথা বলবো। আর আপনি যেটা বলেছেন যে 2-3 গিয়ে বললো যে নিয়ে আসেন, কি বলে, বিল নিয়ে আসেন দেখি, এই ধরনের কথাবার্তা কখনো কোনো রাষ্ট্র পরিচালনায় কেউ বলতে পারে না। এটা বলা যায়? রেগুলেটরি কমিশন আছে, ডাকুক,
এবং আমি এখনো এই অনুষ্ঠানে বলে যাই, যেহেতু আপনি সংসদে আছেন, আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলছেন, রেগুলেটরি কমিশনকে বসিয়ে এখনো অঙ্ক করলে দেখা যাবে যে বিদ্যুতের দাম কমানো যায়। এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা এবং তাকে এই জায়গাটায় চেষ্টা করতে যে লোকগুলি হেল্প করতে পারে সেই লোকগুলিকে এখানে আনতে হবে, তা না হলে এটা হবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, যেহেতু আপনারা মিডিয়া এই কাজটা করেন, মিডিয়া তো ধরেন, আমি সবসময় বলি, মিডিয়ার বিরুদ্ধেও আমি কথা বলি, যে আপনারা পপুলার জিনিসগুলোকে এনে এক ধরনের কথা বলেন। আমি দেখলাম যে আমাদের রাকিব আল হাসান বললেন যে যেগুলো রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হয়তো একটু নীরস হবে, সেগুলো শুনতে হয়তো একটু ভালো লাগবে না, সেই জায়গাগুলোতে মনোযোগ না দিলে বিরোধী দল বলি, সরকারি দল বলি, সবাই তো একসাথে ডুববো রে ভাই। সারা পৃথিবীর মানুষের কাছে যদি আমরা ছোট হতে থাকি, বেকুব হতে থাকি, তাহলে আমাদেরকে বেকুব বানানোর জন্য, আমাদেরকে ডুবানোর জন্য যার যে পলিসি সেটাই দেবে। কদিন আগে আপনি দেখেন একটা রিসার্চ হলো টুথপেস্ট নিয়ে, এই টুথপেস্ট করে 32টার মতো বাদ দিয়ে দেওয়া হলো যেগুলো আমাদের দেশীয় টেশীয় ছিল, সেখানে 6টা না 7টা দেখা গেল, তার ভিতরে অর্ধেক হলো ভারতে উৎপাদিত হয়। আমরা ভারত নিয়ে অনেক কথা বলি, কিন্তু ভারতের প্রোডাক্টস যে কীভাবে ঢুকে যাচ্ছে কোন রিসার্চের ফাইন্ডিংসের ভিতর দিয়ে, সেই জিনিসটা আমাদের খেয়াল নেই। কারণ কি, এখানে প্রজ্ঞা লাগবে, এখানে জ্ঞান লাগবে, এখানে শুধু চটচট করে কিছু কথা বলে গেলাম এতে হবে না। আর এনার্জি রেগুলেটরি কমিশন ছাড়া এই জিনিসের গোড়ায় কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, একটা ছোট্ট তথ্য দেই, রোম যখন পড়ছিল নিরো নাকি বাঁশি বাজাচ্ছিল, জনগণ যখন অতিরিক্ত বিলের জন্য নাবিশ্বাস উঠে গেছে তাদের, 30শে জুলাই সরকার একটা কমিটি করেছে। কি কমিটি জানেন? প্রফিট বোনাস চালু করার জন্য, যে বিদ্যুৎ কোম্পানিগুলোতে একটা কমিটি করেছে। এটা করেছে 9 সদস্যের কমিটি, অতিরিক্ত সচিব একজন, এটার প্রধান। উনি যেটা বললেন মিজান সাহেব, অ্যাবসলিউটলি রাইট। আপনি অডিট করেন না কেন? এখানে বিদ্যুৎ বিভাগ পিডিবি 50% ভর্তুকি দিচ্ছে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে, কিন্তু এই ডিস্ট্রিবিউশন কোম্পানি যেগুলো আছে সবগুলো হয়তো না, কিন্তু কিছু কিছু কোম্পানি এমনভাবে চার্জ করছে যে মাঝখানে যেই সিস্টেম লসটা হচ্ছে, দুর্নীতিটা হচ্ছে। আজকেও বিবিসিতে শুনতেছিলাম, একজন এক্সপার্ট বলতেছিলেন যে প্রিপেড মিটারগুলো বসানো হয়েছে এইটা যাতে করে প্রশ্ন না ওঠে। তো এইগুলার ব্যাপারে যে প্রশ্নগুলো উঠছে, ফার্স্ট হ্যান্ড ডাটা না দিয়ে সেকেন্ডারি ডাটা দিয়ে যেভাবে ম্যানুয়ালি বিল বসায় জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে, এরপরে আপনার মরার ঘাড় উপরে খরার ঘাড় মতো এখন যদি আবার প্রফিট শেয়ারিং, প্রফিট ডিস্ট্রিবিউশনের জন্য আপনি কমিটি করেন, তাহলে জনগণ যাবে কোথায়? আমি এটা বলি, একটা রাষ্ট্র যদি মুনাফাখোর হয় তাহলে জনগণের সাথে রাষ্ট্রের দূরত্ব তৈরি হবে। রাষ্ট্রের যে মনোপলি হয় সেগুলো মুনাফা করার জন্য না, সেগুলো হতে হবে কস্ট টু কস্ট। তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পায়, দ্যাটস ইট। তারপরে তারা নানা ফন্দি ফিকির করে তাদের বোনাস এই সেই এগুলো করে যাচ্ছে। আপনাকে একটা তথ্য দিয়ে হেল্প করি যে 2021 থেকে 26 সালের মধ্যে বিতরণ কোম্পানিগুলো 70% লাভ করেছে। সেই বিতরণ কোম্পানিগুলোকে এখন আবার বেসরকারি করে দিচ্ছি, আর উৎপাদনে কিন্তু ভর্তুকি বাড়ছে। 50% ভর্তুকি দিচ্ছে। এখন ব্যাপারটা কি, লাভের সেক্টরটা চলে যাচ্ছে প্রাইভেটে, আর যেটা লসের, যেটা রাষ্ট্র, সেটাই এখন রাষ্ট্র কোত্থেকে টাকা দিবে? সেটাও তো জনগণের টাকাই। রাষ্ট্রের এমন কেউ আছে বলবে তার পকেট থেকে টাকা দেয়? এমপি মহোদয় তার পকেটের টাকা দেবেন? এদেশের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা। অর্থাৎ আপনি যে ভর্তুকির কথা বলেন, সেই ভর্তুকিটাও কিন্তু আমি দেই, কেউ দেয় না। আপনি হচ্ছেন একজন ম্যানেজার, আপনি ম্যানেজ করছেন। তার মানে এই যে ডান বাম করে বোঝানো থেকে বের হতে হবে। আচ্ছা, তাহলে এই জায়গায় নাজিবুর রহমান মোমেন, আপনি কি যুক্ত করবেন যে আপনারা ধরেন জামায়াত ইসলামী যে ধরনের কর্মসূচি দিয়েছে, সরকারের বয়স ধরেন ফর এক্সাম্পল 6 মাস, এই 6 মাস বয়সী সরকার এই জ্বালানি খাত নিয়ে যেই টাইপের সমালোচনা ধরেন আওয়ামী লীগের সময়টাতে গত 14-15 বছরে যে ইমপ্লিমেন্টেশনটা হয়েছে, এই যে ক্যাপাসিটি চার্জ, যেই কারণে এই দেশের উপরে এসে মানুষের ঘাড়ের উপরে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ নাকি এই দেশে উৎপাদন হবে, তো সেই জায়গায় এই যে ঝামেলাগুলো, মানে প্রত্যেকটা অর্গানে এই ঝামেলাগুলো, এখন সরকারের এত দ্রুত আপনারা এই ধরনের কর্মসূচিতে গেলেন, কঠোর কর্মসূচি। না, আমরা তো কনস্ট্রাকটিভ কর্মসূচিতে গেছি। আমরা তো 11 দফা ক্যাটাগরিক্যালি দিয়েছি, গণশুনানি করেন। আমরা যে সমস্ত কথাগুলো বলছি দেখেন কোনোটা অযৌক্তিক কিনা। আমাদের যে জ্বালানি খাত, এটা আসলো যে এলএনজি নির্ভর করে ফেলা হচ্ছে, ঠিক আছে। আমাদের চাহিদা প্রতিদিন 380 কোটি ঘনফুট। একটা সময় ছিল কিন্তু এই 380 কোটি ঘনফুট প্রতিদিন আমাদের উৎপাদিত হতো, সেটা আজকে নেমে এসেছে 165 কোটি ঘনফুটে। এখন আস্তে আস্তে এটা প্রতি বছর আপনার কমছে, প্রায় 15 কোটি ঘনফুট করে কমছে। তো এই যে কমে যাচ্ছে, আমাদেরকে এলএনজি নির্ভর করে ফেলা হচ্ছে। বিশ্ববাজারে দাম বাড়লে তো আমাদের জ্বালানি বেড়ে যাবে, জনগণের উপরে অতিরিক্ত বোঝা চাপবে। প্রাইম মিনিস্টার ঘোষণা দিলেন নতুন করে গ্যাস কূপ খনন করা হবে, কিন্তু যেই পদ্ধতিতে ওনারা যাচ্ছেন, আমাদের টিপিক্যাল যেই পিপিপি পদ্ধতিতে যাচ্ছেন,
2-3 বছরের আগে এই সমস্ত প্রকল্প কোনোটাই মানে আলোর মুখ দেখবে না। তাহলে এত দ্রুত কি এখন আপনাকে তো জ্বালানি একটা নীতি করতে হবে, আপনাকে জ্বালানি নীতি করতে হবে। আমাদের ডক্টর মিজান সাহেব আছেন, উনি আছেন, ওনারা বলবেন আরও যে দেখেন আমাদের দেশের গ্যাস যেই ক্ষেত্রগুলো আছে এইগুলা কিন্তু অন্য দেশের চাইতে আরও ভালো। ইন্ডিয়াতে এবং অন্য জায়গায় 10টা কূপ খুললে একটাতে গ্যাস পাওয়া যায়, আমাদের 3টা খুললে একটা পাওয়া যায়। যে গ্যাস কূপগুলো এখন চালু আছে এগুলোকে পুনর্খননেরও বিষয়গুলো রয়েছে। এইগুলোকে আপনি একটা জাতীয় জ্বালানি নীতি করেন, সরকারি দল, বিরোধী দল, এক্সপার্ট সবাইকে নিয়ে বসে কত দ্রুত আপনি দিকে যেতে পারেন। আমরা যদি এখন এই এলএনজি নির্ভরতা বাড়িয়ে দিই, যেভাবে বিশ্বে এলএনজির দাম বাড়ছে, আমাদের তো আসলে সে ক্যাপাসিটিও নেই। আমাদের এফএসআরইউ আছে 2টা, একটা নষ্ট হওয়ার কারণে যা ন্যাশনাল গ্রিডে বিপর্যয় হয়ে গিয়েছে। সেখানে আপনার নতুন করে এফএসআরইউ আনার, তারপরে স্থল যে আছে কনভার্সন ইউনিট, এগুলা ঠিক করার। সামিটের সাথে আমাদের সমস্যা হয়েছে, আমরা একটা কোম্পানি যে ল্যান্ড ছিল ওটা আমরা বন্ধ করে দিয়েছি। আপনি আরও 2টা করার জন্য পরিকল্পনা নেন না কেন? এই সমস্ত ক্ষেত্রে আপনাকে তো পরিকল্পনা নিতে হবে। মর্নিং শোজ দ্য ডে, আপনাকে এখন এটা ন্যাশনাল ক্রাইসিস হয়ে গিয়েছে, বৈশ্বিক সমস্যার কারণে এটা আরও বাড়বে। আমরা তো প্রথমেই বলেছিলাম সংসদে এটাকে নিয়ে আপনারা একটা জাতীয় কমিটি করেন, কমিটি করে দ্রুত এটার একটা ব্যবস্থা করেন, কিন্তু সরকারের তো সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টা আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্র থেকে কিভাবে দুর্নীতির মাধ্যমে প্রফিট করা যাবে, দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জনকে সুবিধা দেওয়া যাবে। এই ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তো যেহেতু লাভে আছে, এটাকে আবার কিভাবে প্রাইভেটাইজেশন করা যাবে, এদিকে যাচ্ছে। এখন তো আমাদের দায়িত্ব এই ন্যাশনাল ডিজাস্টার থেকে দেশকে রক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য এখনই আন্দোলন করা। পরে যখন সর্বনাশ হয়ে যাবে তখন তো আন্দোলন করে লাভ নেই কোনো। আমরা স্পেসিফিক দাবি নিয়ে কিন্তু একটা ছোট্ট আশার আলো, সেটা হলো আপনি জানেন যে মধ্যপাড়া গ্রানাইট পাথরের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটা ব্যবহার করতে হবে। অলরেডি আমি দেখলাম যে কয়েকটা পত্রিকায় খুব ভালো রিপোর্ট এসছে যে এই পাথর ব্যবহার করার ফলে আমদানি কমছে। অর্থাৎ যেটা বলছেন যে আমরা যদি শুরুই না করি, আসলে তো মূল হচ্ছে রাষ্ট্র পরিচালনার দর্শন। আচ্ছা, আমরা আমদানি নির্ভরই করব। রাইট রাইট। আপনি বললেন যে একটা কমিটি করা, একটা কমিটি, বিশেষ কমিটি, সংসদীয় বিশেষ কমিটি কিন্তু আছে জ্বালানির উপরে। হ্যাঁ, তো তাদের একটা রিপোর্ট রিসেন্টলি তারা বলেছে যে একটা সতর্কবার্তা। আপনি যেই আশঙ্কার কথাগুলো বললেন, ডাক্তার রাকিব যা বলছেন, ডক্টর মিজান যা বলছেন, এই আশঙ্কার কথা বলেই তারা বলছে এটা একটা সতর্কবার্তা। এখন সেইখানে তারা তাদের যেই কমিটিতে 10 দফার একটা সুপারিশ অন্তর্ভুক্ত তারা করেছে, সেখানে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞের প্রয়োজনীয়তার কথাও তারা বলেছে। এবং এই ধরনের জাতীয় সংকট মোকাবেলায় সরকার এবং বিরোধী দলের সংসদীয় ঐক্য বা পরামর্শ কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারে, আমি এটা ডাক্তার রাকিব আপনার কাছে জিজ্ঞেস করি। দেখুন, আসলে এই সংকটটা আমি 3টা ক্যাটাগরিতে, মানে আমার বক্তব্য না, আমি তো এক্সপার্ট না, যারা এক্সপার্ট তাদের বক্তব্য হচ্ছে 3টা ক্যাটাগরিতে। তো 3টা ক্যাটাগরিতে সেটা আপনার শর্ট টার্ম কী ধরনের আপনি অ্যাকশন নেবেন, মিড টার্ম কীভাবে, লং টার্ম কীভাবে নেবেন। আমি একটু শর্টলি শেষ করি, লম্বা আলাপ করবো না। শর্টলি সেটা আমি এখন পর্যন্ত সরকার সেই উদ্যোগটা নিয়েছে বলে আমি মনে করি। কারণ সরকার আজকে আলোচনা করছে মিয়ানমারের সাথে যে সরাসরি লাইনে কীভাবে গ্যাস আনা যায়। আজকে সন্ধ্যায় ইন্ডিয়ান হাইকমিশনের সাথে আলোচনা করছে। এবং শুধু তাই না, মালয়েশিয়া থেকে ক্রায়োজেনিক আইসিইউ ট্যাঙ্ক অলরেডি চলে এসেছে, অক্টোবরে সেটা যুক্ত হবে বাংলাদেশের জাতীয় গ্রিডে এবং সেটা বোলা থেকে ঢাকা গ্যাস আনবে। এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। আর হচ্ছে কি জ্বালানির ক্ষেত্রে সরকার অল্টারনেটিভ মার্কেটগুলোকে এক্সপ্লোর করতেছে, কিন্তু এটা শর্ট টার্ম। এখন হচ্ছে ইন্টারমিডিয়েট টার্মে কী হচ্ছে, ধরুন আমাদের 29টা গ্যাস ক্ষেত্রের মধ্যে মানে 6টা টোটালি বন্ধ, আমাদের 23টা। আপনি কি জানেন 2017 সালের আগ পর্যন্ত আমরা কিন্তু এলএনজি ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিলাম। আমাদের 18 সালে কাতারের সাথে চুক্তি করি, 19 সালে হচ্ছে ওমানের সাথে চুক্তি করি। টোটালি ধান্দা হচ্ছে ব্যুরোক্রেটিক ঝামেলা। কারণ তারা হচ্ছে কি এগুলোতে মানি, কারণ এখানে আপনি যদি 1% টাকা হিসাব করেন, কোটি কোটি টাকা আপনার টাকা খেয়ে শেষ করতে পারবেন না। সুতরাং এখানে কিন্তু বিজনেসের খেলাটা অন্য জায়গায়। সুতরাং এই ধান্দাটা বন্ধ করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে কি সরকার সেটা বন্ধ করার জন্য সরকারের একেবারে ম্যাচিউরড এবং টেকনিক্যাল লোক নিয়োগ দিতে হবে, যেটা আপনি বললেন সুপারিশমালা যেটা যুক্ত করা প্রয়োজন, এটা অতীব প্রয়োজনীয়। কারণ এটা ন্যাশনাল ক্রাইসিস। ভাই আমি আপনাকে বলি, জুলাই সনদ যদি বিএনপি 6 মাস পরও মানে বাস্তবায়ন না করে কিছু আসবে না, কিন্তু আপনি যদি 5 দিন আপনি টোটাল গ্যাস মানে ব্ল্যাকআউট করে দেন, সরকার দিন পড়ে যাবে, নিশ্চিত থাকেন আপনি। কারণ এটাকে আপনি অবহেলা করার কোনো কারণ না। আপনি দেখেন যে অবস্থা হয়েছে, আপনি দেখেন মন্ত্রীদের সাথে আরেক মন্ত্রীর সাথে কথা কোনো মিল নাই। জ্বালানি ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, এক মন্ত্রী বলে সংকট না, আরেক বলে সংকট আছে, এক বলে লাইন নেই, আরেক বলে লাইন আছে। এগুলো তো আমরা দেখে আসছি জ্বালানির ক্ষেত্রে যেটা দেখলাম। এখন গ্যাসের ক্ষেত্রে সেম জিনিস। সুতরাং আমরা এই জিনিসের রিপিটেশন দেখতে চাই না। আর লং টার্মে যেটা এমপি সাহেব ভালো কথা বলেছেন যে আমাদের নিজেকে ইন্ডিপেন্ডেন্সি করতে হবে। আপনি দেখেন মানে প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছেন, তিনি কিন্তু সংসদ ভবনের উপরে সোলারকে খুব গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্রীয় সকল কেপিএ প্রতিষ্ঠানে সোলারকে বাংলাদেশে ওইভাবে পাকিস্তানি স্টাইলে বা চায়না স্টাইলে ওইভাবে খুব ব্রডলি, কারণ আমাদের যে জলবায়ু পরিবর্তন বা আমাদের যে ন্যাচারে আমরা ক্লাইমেটে, সেই ক্লাইমেটে পুরো অল ওভারেজ কভারেজ কিন্তু আপনার সোলার পারবে না। কিন্তু যতটুকু সম্ভব
সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের উদ্যোগ নিচ্ছে এবং আমাদের এই বাজেটে আমরা দেখেছি সোলার কেন্দ্রিক যতগুলো ইম্পোর্টেড সেগুলো কিন্তু দাম বা শুল্ক কিন্তু একদম কমিয়ে রাখা হচ্ছে এবং আমাদের ইলেকট্রিক গাড়ির উপরে কিন্তু আপনার জোর দেওয়া হয়েছে। সুতরাং এটা কিন্তু আপনার লং টার্ম প্ল্যানিং। সুতরাং আমি মনে করি যে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম, লং টার্মে এটা কনস্ট্রাকটিভ আলোচনার মাধ্যমে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে এটাকে কাজ করা উচিত না। আদারওয়াইজ ভাই এটা ধরেন আপনি ব্ল্যাকআউট হলে আপনি টকশো করতে পারবেন না, সোজা বাংলা যেটা হিসাব। সুতরাং আমরা যে জনগণকে জানাবো সে জনগণের জানানো ওয়েটও থাকবে না। সুতরাং এটাকে একেবারে ন্যাশনাল ফার্স্ট প্রায়োরিটি হিসাব করে এটাকে আমি মনে করি যে এটাকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে এটাকে আলোচনা করতে হবে, কারণ এটা নাহলে আপনার জনগণকে আপনি ঠেকাতে পারবেন না। সুতরাং মানুষ যে বলে যে বিপ্লব আরেকটা আসবে না, গণঅভ্যুত্থান বলে করে আসবে না, কিন্তু গণঅভ্যুত্থান পাবলিক যখন মাঠে নেমে যাবে, আপনি শ্রীলঙ্কার ঘটনা কি হয়েছে একটা উদাহরণ দিয়ে শেষ করি। শ্রীলঙ্কাতে কিন্তু মানুষ কিন্তু এমনি এমনি নামে নাই, শ্রীলঙ্কাতে মানুষ নামছে কখন তার হাতে টাকা আছে কিন্তু পেট্রোল যে তেল পাচ্ছে না, তার হাতে টাকা আছে সে চাল পাচ্ছে না। সুতরাং আমরা এই ধরনের কোনো পরিস্থিতি দেখতে চাই না এবং মনে করি যে সরকার, বিরোধী দল তারা এভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে এটাকে ডিল করবে এবং পার্লামেন্টের একটা মানে যথাযথ সলিউশন আসবে এবং মিডিয়াতে সে যথাযথ জিনিসটা ব্রিফ করবে এবং ফেস করবে, কারণ এখানে মানুষকে দোয়াশার মধ্যে রাখা কোনো লাভ নেই। কারণ আমি কেন আমার টাকা পড়ছে, আমি কেন তার 10টা ইন্টারভিউ দেখে বুয়েটের প্রফেসরদের সাথে কথা বলে আমি তথ্য জানতে হবে, আপনি কেন জানাচ্ছেন না? জনগণকে জানানোর দায়িত্ব আপনার, জনগণকে জানানোর জন্য আপনাকে ভোট দিয়ে আমি সময় যে হলো একদম আমার মিডিয়া সেল করতে হবে, এটা নিয়ে তো তার চেয়ে জরুরি ভাবে জানানো। এক্স্যাক্টলি। কারণ আপনি দেখেন শুধু তাই না, আমি শেষ ডাটা দিয়ে শেষ করি, কারণ আমরা কিন্তু ডিপেন্ডেন্সি, আমাদের কয়লা বলেন, গ্যাস বলেন, এলএনজি সবই ডিপেন্ডেন্সি। সুতরাং এটা যদি আপনি করেন, আজকে কিছু বিভিন্ন ফ্যাক্টরি, আমরা নিজেরাও আমরাও মানে আমরা শিল্প কারখানা ফ্যামিলির সন্তান, সুতরাং আমাদেরও কিন্তু ফ্যাক্টরিতে আপনার হচ্ছে কি অতিরিক্ত তেল দিয়ে জেনারেটর চালিয়ে এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, রপ্তানি খরচ বেড়ে যাচ্ছে, আমদানি খরচ বেড়ে যাচ্ছে। শুধু তাই না, আপনার কিন্তু ফুডের খরচ বেড়ে যাচ্ছে। আপনি দেখেন, সুতরাং আপনি এই চেঞ্জ যদি মেনটেন না করতে পারেন, আপনার টোটাল কিন্তু বাজারটা কিন্তু ছবি রয়ে যাবে। আচ্ছা ডাক্তার, সুতরাং আমরা মনে করি যে সমাধানটা হওয়া জরুরি। আপনি যে ভাবে কথা বলছেন, যে লাইনে কথা বলছেন, মানুষ কনফিউজ হয়ে যাবে। আপনি সরকারি দলের রাজনীতির সাথে যুক্ত, আপনি একটু বলবেন যে মন্ত্রীদের সাথে নিশ্চয়ই আপনাদের কথাবার্তা হয়, তারা কেন মিডিয়াতে এইভাবে খোলাখুলি কথা বলতে চায় না এখন? আচ্ছা, আপনি একটা খুব বিব্রতকর প্রশ্ন করেছেন। না না, প্রশ্নটার উত্তর কিন্তু আসছে। জ্বালানি আমি 17 তারিখে ইনফরমেশন আমি জানি, আমি জানি 15 দিনের মজুদ থাকার কথা ফার্নেস অয়েলের, সেখানে আছে 7-8 দিনের। আচ্ছা, এটা কিন্তু তথ্য জানানো এবং ফার্নেস অয়েল দিয়ে ডিজেল দিয়ে কিন্তু আপনি আবার বিদ্যুৎ উৎপাদন করতেছেন। এখন আমার কথা হচ্ছে কি, দেখুন আমি টোটালি বাই পার্সোনালি আমি একজন ন্যাশনালিস্ট, আমি বাংলাদেশকে অন্তর ধারণ করি। আমার হাতে পলিটিক্যাল চয়েস থাকতে পারে, কিন্তু জনগণের যে ক্রাইসিস, জনগণের যে সমস্যা, সেই সমস্যা আমি সবসময় তুলনাবদ্ধকর। আমি কোনো মানে চাটুকার দালাল হয়ে কাজ করতে চাই না এবং আমি সবসময় কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চাই, কনস্ট্রাকটিভ আলোচনা করতে চাই এবং এই সংস্কৃতি বাংলাদেশে আমার হাতদের, আমার মতো 10 জন হাতের প্রতিষ্ঠিত হতে চাই। সমর্থন করে যে সরকারের কনস্ট্রাকটিভ সমালোচনা করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী সমালোচনা করা যায়, মন্ত্রীদের সমালোচনা করা যায়, এই ধারণা আমাদের এস্টাবলিশ হওয়া প্রয়োজন। এটা হচ্ছে আমার কনসেপ্ট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মন্ত্রীদের সিনিয়রদের সাথে কথা হয় না যে আপনারা কেন, আপনারা পরামর্শ দেন না যে আপনারা আসেন? দেখুন, এটা একটা বাজে অভিজ্ঞতার কথা আমি বলতে চাই না। মানে মন্ত্রিত্ব পাওয়ার আগে কোনো মন্ত্রী, যারা এখন মন্ত্রী, তারা দিনে আমাদেরকে 10 বার ফোন দিত। আমরা কিন্তু কোনো ব্যক্তিগত সুবিধার জন্য ওদেরকে ফোন দিই না, কাউকে রিচও করি না, কিন্তু ওনাদেরকে যখন এইভাবে কনস্ট্রাকটিভ পরামর্শ দিব, আলোচনা করবো, বিভিন্ন তথ্য জানাবো, ওনারা আমাদের ফোন রিচ করে না। এটা হচ্ছে আমার অভিজ্ঞতার কথা আমি বললাম আপনাকে। আচ্ছা আচ্ছা, ডক্টর মিজান, আমার খুব একটা জিনিস ভালো অভিজ্ঞতা কি? জি, আমার খুব ভালো লাগছে যে আসলে সক্রেটিস বলেছিল যে আমি আমার নিজের বিরুদ্ধেও সমালোচনা করি। সক্রেটিসের কথা এটা। তো আমরা যদি নিজের বিরুদ্ধে নিজে কথা বলতে না পারি, তাহলে আমি যে মানুষ, সেই মনুষ্যত্বের জায়গায় থাকবো না। সেজন্য আপনি বিব্রত করার জন্যই হয়তো বলেছেন, এবং আমি খুশি যে উনি বিব্রত হননি। উনি বিব্রত হননি এবং সমালোচনা করা এবং সমালোচিত হওয়া, এই দুটো জায়গায় বিব্রত হওয়া কোনো মানে হয় না। এখানেই বরং বেড়ে ওঠার সম্ভাবনা, সেইটা একটা জরুরি। এবং আমি মনে করি যে ভোক্তাদের সেই জায়গাটাই আসলে আসার কথা, সেইটা যাওয়া। যেটা আমি বলছিলাম, করোনার সময় বৈশ্বিকভাবে আমরা যখন বিপর্যস্ত হচ্ছিলাম, আমরা এখনো বুঝতে পারিনি করোনার চেয়ে এটা কয়েক গুণ ভয়াবহ জায়গায় নিয়ে যেতে পারে। আমি অর্থনীতির ছাত্র হিসেবে বুঝতেই পারছি। বলছে না মন্ত্রীর একজন উপদেষ্টা সম্ভবত বলেছেন যে এখন গ্যাস নাই, ইলেকট্রিক চুলা ব্যবহার করছে, সেই জন্য পুরো বক্তব্যটা আপনি শুনেন নাই, পুরো বক্তব্যটা শুনলে ক্লিয়ার হয়ে যাবে। এটা ওরা মানে কোট করছে মিডিয়া, যেটাই করুক, কিন্তু রিয়ালিটি হচ্ছে এটা তো ঠিক। হ্যাঁ, বাস্তবতা তো তাই। তাহলে এই যে বাস্তবতাটা, এটা একটা ভিসিআর সার্কেলের মতো, একটার সাথে আরেকটা এমন ভাবে সংযুক্ত, এবং এটা যখন ভেঙে পড়বে, যে আশঙ্কা আমি দেখছি যে রাকিব আল হাসান করছেন, সেই আশঙ্কাটা তো অমূলক নয়। আর আমাদের একটা অদ্ভুত স্বভাব আছে, পড়াশোনা যখন করেছি, যেদিন জমা না দিতে হবে অ্যাসাইনমেন্ট, সেই দিন জমা দিয়েছি। মানে একেবারে দেয়ালে পিঠ না থাকলে আমরা কিছু করতে চাই না। কিন্তু পিঠ থাকার আগে যদি আলোচনার মধ্যে থেকে আমরা যেতে পারি, সেটা খুব জরুরি। একটা জিনিস আমি এখানে এখন আনার খুব প্রয়োজন বোধ করছি, যেহেতু গণশুনানি আসলো বা সেই জায়গাটায়, সেটা হচ্ছে যে
আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য খুব স্ট্রেট কাট পথ দেখি। যেমন বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে, বিতরণটা প্রাইভেটকে দিয়ে দিলে হয়ে যাবে। এখন প্রাইভেটকে বিতরণের দায়িত্ব দেওয়ার ব্যাপারটা কিন্তু আমি বলেছি যে বিতরণের জায়গায় অলরেডি একটা পজিটিভ জেস্চার আছে, আমাদের সিস্টেম লস কিন্তু কমেছে। সরকারের সব কিছু যে একেবারে নষ্ট হয়ে গেছে তা তো না। যে জায়গাগুলো লাভজনক ভালো হচ্ছে সেগুলো আমরা প্রাইভেটে দিয়ে দিচ্ছি, যেটা রাকিব বললেন যে তার মানে যারা ব্যবসায়ী তারা ওগুলো লুফে নিয়ে নিচ্ছে। আমরা এর আগে দেখেছি যে পল্লী বিদ্যুতের যেগুলো প্রফিটেবল জায়গা আছে সেগুলো কোম্পানি নিয়ে নিতে রাজি আছে, কারণ যারা পলিসি মেকার তারা নিজেরাই ব্যবসায়ী, তারাই ব্যবসায়ী অথবা ব্যবসায়ীদের ভাই ব্রাদার। সেই জন্যে শুধু তাই না, আইএমএফ বলছে তাদেরকে মানে পলিটিশিয়ান, ব্যবসায়ীরা পলিটিশিয়ানদের নিয়ন্ত্রণ করে, ব্যবসায়ীরা এই ধরনের মানে মনোপলি অলিগারকে নিয়ন্ত্রণ করে। এটা আইএমএফ এর ডাটা, এটা এখন না, 2019 সালে দিয়েছে। এখন ক্রমান্বয়ে কিন্তু এটা বাড়তেছে, এটা বাড়ছে। এবং এখন দেখেন, আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আজকে, যেহেতু মাননীয় সংসদ সদস্য আছেন এবং বিএনপির বা সরকার দলের সাথে বুদ্ধি পরামর্শে আছেন ডক্টর রকিব, জ্বালানি অপরাধীদের বিচার হতে হবে। কত অপরাধীর বিচারের কথা শুনি, এই অপরাধী সেই অপরাধী। জ্বালানি কি অপরাধ হয়েছে? জ্বালানি অপরাধী হলো যারা এই পলিসিগুলো তৈরি করেছে। আর আমরা দেখি অপরাধ মানেই শুধু রাজনীতিবিদ, মোটেই না। এই সমস্ত ইঞ্জিনিয়ারদেরও তো বিচার হওয়া উচিত। যে ইঞ্জিনিয়ার ভুল তথ্য দিয়ে একটা রাষ্ট্রের জ্বালানি নীতিকে ভিন্ন জায়গায় নিয়ে গেছে, সে তো বিচারের ঊর্ধ্বে যেতে পারে না। আমরা মনে করি বিচার করতে হবে শুধু পলিটিক্যাল যারা লিডার, যারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই পলিটিক্যাল লিডারদের যারা ম্যানিপুলেট করেছে। কি জ্বালানি অপরাধ হয়েছে বাংলাদেশে? আপনি যদি বলেন, আমি একেবারে নাম ধরেই বলতে পারি, তৌফিক এলাহি যিনি ছিলেন বিগত সময় হাসিনার উপদেষ্টা, হ্যাঁ, ওই সময় কি হয়েছে, ক্যাব থেকে বহুবার প্রফেসর শামসুল আলম নাম ধরে ধরে বলেছেন যে এই একটা মানুষকে অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে জ্বালানি অপরাধ কি। এই জ্বালানি অপরাধ এর সাথে অনেকেই আছেন। ইভেন কি করেছেন উনি? একটু ক্যাপাসিটি চার্জ, আপনি একটা সিম্পল একটা জিনিস, জ্বালানির সাথে যে চুক্তি হয়েছে, জি হ্যাঁ, এই চুক্তিটা এটা তো দেশের স্বার্থ বিরোধী হয়েছে। যারা এটা করেছে জনগণের স্বার্থকে জবাই করে নিজেদের পকেট ভরেছে, তারা তো জ্বালানি অপরাধী। তারাই তো আরো এরকম অসংখ্য আছে। ইভেন এই যে এখন যে কথাগুলো হচ্ছে, আমরা যদি বলি এই বুদ্ধিটা কার মাথা থেকে আসছিল যে এইভাবে? এটা তো তদন্ত লাগবে, তাহলে তো আমি এখন হাইকোর্টের বিচারক হয়ে বলতে পারবো না যে তার মাথা থেকে আসছে, তাকে দিয়ে দেন। এই প্রক্রিয়ায় এটা টোটালি ওই সময় ক্ষমতা থাকার জন্য, ভারতকে খুশি করার জন্য এটা করেছে, টোটালি এক বাক্যে শেষ। এটা হচ্ছে ওই সময় তাই হয়েছিল। এবং এটা আমি আপনাকে বললাম না, আমরা তো এলএনজি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিলাম, তাহলে আমরা ডিপেন্ডেন্টে গেলাম কেন? আমাদের কূপ খনন করা হলো না, আমরা ভারত থেকে নটিক্যাল মাইল পেলাম না সমুদ্র, এখনো কেন আপনার এক্সপ্লোর করা হয় না? এটা শুধু বাংলাদেশি ইয়ারা না, বিদেশি যারা সায়েন্টিস্ট, যারা কোম্পানি, তারাও প্রস্তাব দিয়েছে। এই যে সার্জিও গোরের প্রতিনিধি এসেছে, তারাও বলেছে সামনে হয়তো হবে এগুলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের অন্ধকারে রেখে এগুলো করা উচিত না। শুধুমাত্র এই ক্ষেত্রে না, আপনি যদি বলেন, আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা অনেক সময় মনে করি যে জাপান আমাদের অনেক রাস্তাঘাট করে দিয়েছে। আরে ভাই, জাপান তো রাস্তাঘাট করে দিয়েছে গাড়িটা বিক্রি করার জন্য। ওদের পুরনো গাড়িগুলো অন্য জায়গায় ডিসপাস করতে হলে টাকা দিতে হতো। নদীমাতৃক বাংলাদেশের সমস্ত নদী নালা খাল বিল ভরাট করে সারা দেশে জালের মতো যে রাস্তা করে দেওয়া হয়েছে, সেই পলিসিটা তো আমরা বুঝি নাই। আমরা বন্ধুত্বের সংজ্ঞা অনেক সময় বুঝতে পারি না। এই ডিসিশন মেকিংয়ে যারা যখন থাকেন, তাদের পকেট ভর্তি করার জন্যে, তাদের যে সম্পদ, তাদের যে লুণ্ঠন, সেই জায়গাটা ধরার জন্যে শুধু জ্বালানিতে যদি নিরীক্ষণ করা যায়, এবং এই সরকারের একটা খুব বড় কাজ হচ্ছে সেই জ্বালানি অপরাধীদের বিচারের আওতায় আনা। এবং সেই বিচার কিন্তু এমন নয় যে শুধুমাত্র ওই সরকারের আমলে যারা ছিল, এখনো আছে জ্বালানি অপরাধী। এবং একই জিনিস একই আমি তো বললাম যে এই যেখানে মানে আমাদের কি বলা যায়, সংবিধান পরিবর্তনের আওয়াজ ওঠে, কই বিআরসি পরিবর্তনের আলাপ কেউ করেছে? রেগুলেটরি কমিশনকে যে বদলাতে হবে, কোথাও কেউ বলেছে? কারণ ওটার মধ্যেই তো সব ভূত, সেটা তো বলে নাই কেউ। ওটা তো ওভাবেই আছে, তারা ওই শোনে, কিছু করে না, তারা শুধু শোনে। এই প্রতিষ্ঠানটা কেন? এই প্রতিষ্ঠানটা একটা নাটক করার জন্য, যে যেহেতু এটা করতে হবে, দেখাতে হবে। এবং ওই যে বলেছিল না গত আন্দোলনের সময় যে নাটক কম করো প্রিয়, আসলে নাটক যে কত রকম হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারছি না। এই যে কিছুদিন আগে যে তেলের এত বড় বড় লাইন হলো, আপনার এখন কখনো মনে হয় না, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মনে হয় নাই যে এত মোটরসাইকেল দিয়ে লাইন দিয়ে আছে, মোটরসাইকেল আলাদা তো মারামারি করার কথা যে আমি তো যে করতে পারছি না, রাইট করতে পারতেছি না। কিছু হয়নি। কেন হয়নি জানেন? কারণ তারা সারাদিন দাঁড়িয়ে থেকে তেল নিয়েছে, ওই ট্যাঙ্কির তেলটা ব্ল্যাকে বিক্রি করে দিয়ে সারাদিন গাড়ি চালিয়ে যে টাকা হয় তার চেয়ে বেশি টাকা ইনকাম করে, এবং বাসা অনেক মজুদ করেছে, অনেকে মজুত করেছে। এবং এই যে জায়গাগুলো, এই যে তেল, শুধুমাত্র এই জ্বালানি কেন, আমাদের যে রান্নার তেল,
আপনি অলিগার শব্দটা ব্যবহার করেছেন, এই অলিগোপলি যেটাকে আমরা সিন্ডিকেট বলি কমন ল্যাঙ্গুয়েজে, এই অলিগাররা কিভাবে নিয়ন্ত্রণ করছে এই দেশের বিভিন্ন জায়গায়, এই প্রত্যেকটা অলিগার শ্রেণী হচ্ছে আসলে বিভিন্ন ধরনের অপরাধী। সেটা কখনো হতে পারে জ্বালানি অপরাধী, কখনো হতে পারে আপনার কি ডিমের অপরাধী। দেখবেন যে হুট করে কিছু পাওয়া যায় না, মার্কেট থেকে আউট করে দিতে হবে সবকিছু। রাইট রাইট। ডক্টর রাকিব, আপনি এই বিষয়টা নিয়ে একটু বলবেন যে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দৈনিক গ্যাস সরবরাহ 900 মিলিয়ন ঘনফুট থেকে কমে 700 মিলিয়ন ঘনফুটে নেমেছে, এবং গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন সেটা 5200 মেগাওয়াট থেকে কমে এখন 3500 মেগাওয়াটে ঠেকেছে। এখন আপনি বলতে পারেন যে এর ফলে শিল্প উৎপাদন এবং রপ্তানি খাত, আপনি আজকে খবর দেখেছেন কিনা যে শুধুমাত্র বাসাবাড়িতে যেই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটা তো দেখা যাচ্ছে, আর যেটা দেখা যাচ্ছে না এবং নিউজও ওইভাবে হচ্ছে না, অনেক শিল্প কারখানা 20% শিল্প কারখানা শুধুমাত্র গ্যাসের কারণে গত এই কয়দিন ধরে বন্ধ, 20 থেকে 50%, এবং এই 20% একদম টোটালি ছুটি দিয়ে দিয়েছে, মানে কারখানার এবং এই সব ওয়ার্কাররা তারা নিরুপায় হয়ে হতাশ হয়ে, মালিকরা টাকা দিতে পারছে না, মানে এই যে এইটা কি সংকটটা বাড়াবে না আরো? হ্যাঁ, ডেফিনেটলি বাড়াবে। আমি তো আপনাকে আগে বলছি, কিন্তু এখানে অনেক ধরনের সমস্যা আমরা বলে ফেলছি। সমাধানও কিছু কিছু আমরা তিনজন আলোচকে বলেছি, আপনিও আমাদের সাথে কিছু জায়গায় সায় দিয়েছেন। তো এই জায়গাটা আমি তো আপনাকে বললাম যে ইমিডিয়েট সরকার অলরেডি আজকে মহেশখালীর যে গ্রিডটা, আমি এটা আরেকটু যোগ করি আপনাকে। ধরেন আমাদের দুইটা যে গ্রিড ওইখান থেকে টার্মিনালে, এখান থেকে 500 থেকে 600 মিলিয়ন ঘনফুট যোগ হয়। তো এটা আশা করি এক সপ্তাহের মধ্যে কাভারেজ হয়ে যাবে, কারণ এটা আরো বড় ধরনের ক্ষতি করতে পারতো, এবং বড় ধরনের ক্ষতি হলে 3 থেকে 6 মাস বা 1 বছরও লাগতো ঠিক করতে। তো আল্লাহ না করুক আমাদের সে পথে যেতে হয় নাই, আমাদের 2 সপ্তাহের মধ্যে কাভারেজ হয়ে যাচ্ছে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি টাইম লাইনগুলো ফলো করতেছিলাম, মানে কে কি বলতেছে, এক্সপার্টরা কি বলো, ওখানকার অবস্থা কি, আমি প্রতিদিনই কিন্তু নিউজগুলো আপডেট রাখতেছিলাম। তো যার কারণে হচ্ছে ধরেন এখন পর্যন্ত আমাদের এই ধাক্কাটা আশা করি আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সামলে যাবে। কিন্তু সামলালেও আমাদের কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে যায় আমরা কিন্তু জানি না, মধ্যপ্রাচ্য সংকট কিন্তু কোন দিকে যায় আমরা কিন্তু জানি না। আমি আরেকটা ডেটা দিয়ে আপনি শেষ করি। আমরা কিন্তু গত ইউনূস সরকারের আমল থেকে কিন্তু আমরা একটা জিনিসই খুব ভাবা দিচ্ছি, যে বাবাটা হচ্ছে কি ধরেন আমাদের মানে রেমিটেন্সের আয়টা কিন্তু অনেক বাড়তেছে। ইভেন শুধু তাই না, মানে আমাদের এক অর্থ বছরে 10 বিলিয়ন বেড়ে গেছে, 23 থেকে 33 চলে গেছিল। আমাদের গত 6 মাসে আমাদের 300 কোটি ডলারের উপরে বেশি ছিল। জুলাইতে এসেছিল 286, আর হচ্ছে জুনে এসেছিল 382। সুতরাং এটা কিন্তু আবার কমা শুরু করছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই যে যুদ্ধ সংকটটা লাগলো, যুদ্ধ সংকটের কারণে আমাদের আমদানি বাড়াতে হলো, তারপর হচ্ছে কি আপনার আমাদের রপ্তানি কমে গেল। ইভেন আমাদের যারা টাকা পাঠাচ্ছে তাদের তো অনেকে চাকরি হারাচ্ছে, এবং অনেক দেশে ভিসা এখন ওপেন হচ্ছে না। তো এই সংকটগুলো আমি মনে করি এগুলো ন্যাশনাল ক্রাইসিস, এগুলোর জন্য সরকারকে কেউ একেবারে ফেলে দিবে না, সরকার বিরুদ্ধে গণঅভ্যুত্থান বিপ্লব গড়ে ফেলবে না, কিন্তু সরকার এই জিনিসগুলোকে কোর্ডিয়ালি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, মন্ত্রীরা বা সরকারের প্রেস টিম বা অন্যান্য যে আনুষঙ্গিক টিমরা সেটাকে সেভাবে অ্যাড্রেস করবে, এটাকে মানে একেবারে আন্তরিকভাবে দেখবে। এবং আমি মনে করি যে এটা থেকে ন্যাশনাল যে বোর্ড তৈরি করা দরকার, এবং মানুষকে সচেতন করবে যে আপনারা মানে অযথা অপচয় করবেন না, বা মানুষকে এটা বলুন। কারণ এই টাইমে, এই ক্রাইসিস টাইমে হয় কি, মানুষ কিন্তু আবার প্যানিক বাইং করে ফেলে বেশি, এটা কিন্তু মাথা রাখতে হবে। কারণ আমরা কিন্তু জ্বালানি সংকটে দেখেছিলাম অনেক কিন্তু প্যানিক বাইং করেছে, এটা খুব স্বাভাবিক বিষয়। প্যানিক বাইং হবে 10 to 20%। তো সেই জায়গা থেকে এই সমস্যা, বা আমরা যারা লাইনের গ্যাস তারা কিন্তু ওই ম্যাচের কাটি খরচ না করার জন্য চুলা কিন্তু জ্বালিয়ে রাখি, এরকম দেখেছি। আবার দেখেন বাচ্চাদের কাপড় চোপড় এখানে, বা এখন বৃষ্টি বাদলের দিন কাপড় চোপড় এখানে শুকায়। তো এই জাতীয় জিনিসগুলো যেন আমরা না করি, তো এটাও কিন্তু সরকারকে আলোকপাত করতে আমি মনে করি যে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচে এটা আগানো উচিত। আচ্ছা আচ্ছা, ব্যারিস্টার মোমেন, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে আপনারা কি প্রভাব এখন ভিজিবল হচ্ছে, এবং যেটা সংকট সামনে বাড়বে বলে আপনার কাছে মানে আশঙ্কাজনক, আপনাকে মানে টেনশনে ফেলে? যে না, আমি যেটা বলেছিলাম যে আমরা যেহেতু এখন আমাদের কিন্তু এলএনজি নির্ভরতা ছিল না, কিন্তু এলএনজি নির্ভর কিন্তু আমাদেরকে করে ফেলা হয়েছে, এবং এই নির্ভরতার কারণে বৈশ্বিক যে ক্রাইসিস, এটার কারণে আমাদের গ্যাসের দাম বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে। আমাদের এক্সপোর্টের তো মূল বিষয়টা হলো আপনার গার্মেন্টস ক্ষতি হচ্ছে, সিরামিক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার এই যে এখন অর্ডার যদি আপনার মিট করতে না পারে, অর্ডার মিট করবে কিভাবে? না, 20% তো বন্ধ, 50% ডাইরেক্ট প্রভাব ফেলছে। এক্স্যাক্টলি, এটা আপনার এখন এবং এই অর্ডারগুলো চায়না, ভিয়েতনাম এবং ইন্ডিয়া, পাকিস্তান চলে যাবে। এক্স্যাক্টলি। এখন আমরা হয়তো বুঝছি না, কিন্তু ধরেন এই যে শ্রমিকরা, তাদের তো বেতন দিতে হবে, শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে, আমাদের ইকোনমির উপরে যেই সমস্যাগুলো দেখছি আমরা, এটা কিন্তু খুবই অ্যালার্মিং। এবং ওই রাইটে যেটা পয়েন্ট আউট করলেন যে আপনার বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে, আমরা কিন্তু পার্লামেন্টে প্রবাসীদেরকে নিয়ে একেবারে নোটিশ দিয়ে আলোচনা করেছি। সেখানে আমার প্রস্তাব ছিল, সেটা দ্যাট ওয়াজ এন্ডোর্সড বাই আওয়ার অপোজিশন লিডার, যে আমাদের এই ন্যাশনাল ক্রাইসিস ফেস করার জন্য একটা টাস্ক ফোর্স লাগবে,
সেখানে আমাদের সংসদ সদস্যরা থাকবে, সরকার দলীয় বিরোধী দলীয় এক্সপার্টদেরকে নিতে হবে। এটা ন্যাশনাল ক্রাইসিস, সরকার তো একলা এটা মোকাবেলা করতে পারবে না। রাকিব ভাই যেটা পয়েন্ট আউট করলেন, আমাদের ন্যাশনাল একটা কমিটি থাকতে হবে, টাস্ক ফোর্স থাকতে হবে। এই যে সমস্যা এখন জাস্ট খালি দিস ইজ জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ, এইটাকে আপনার এটা আরো বাড়বে। বৈশ্বিক সমস্যা, আমাদের সক্ষমতা, সকল কিছু মিলে এখন আপনার এটাকে যদি আমরা ঠিকমতো করে অ্যাড্রেস করতে না পারি, সরকার যদি এখানে সবসময় ঢাক ঢাক গুড় গুড় একেবারে দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্ট হচ্ছে না, জনগণকে সাথে নিয়ে তো এটা মোকাবেলা করতে হবে। জনগণকে আপনি আস্থায় নেন, গণশুনানি করেন, আপনি বিরোধী দল এক্সপার্টদেরকে নিয়ে টাস্ক ফোর্স করেন, তারপরে আপনার এই সমস্যাগুলা কি আছে, কিভাবে মোকাবেলা করা যায়, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম পলিসি নিয়ে আপনি সমাধানের দিকে যান। এটা না করে আমরা যদি একেবারে ঘরে বসে থাকি, আমাদের মুখ বন্ধ করে বসে থাকি, সরকার যেভাবে গতানুগতিক চলছে চলবে, এরপরে আমরা যেটা দেখছি অ্যালার্মিং, এই সমস্ত ইস্যুকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন জায়গায় ছাত্রদল মাঠে নামছে, বিরোধী দলের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এইগুলা কিন্তু আসলে ভালো লক্ষণ না। আমাদের কথা হলো বিরোধী দলকে আস্থায় নেন, জনগণকে আস্থায় নেন, নিয়ে জাতীয় টাস্কফোর্স করে জাতীয় যে সমস্যা, এই সংকট, এটাকে মোকাবেলা করেন। আচ্ছা, জুলাই সনদ নিয়েই ধরেন যে আপনাদের মধ্যে ওই রকম সরকারের সাথে বনিবনা হলো না, সেখানে সরকার ধরেন যে তারা যেভাবে যে প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের কথা বলে তারা একটা কমিটির কথা বলেছে, সেখানে বিরোধী দল থেকে কোনো সংসদ সদস্য বা ওই কমিটিতে কেউ যান নাই আপনারা, সেই জায়গায় এরকম একটা টাস্ক ফোর্স, এরকম হাই লেভেল, এরকম মানে একটা বড় জায়গা যেটা ন্যাশনাল ক্রাইসিসের কথা বলছেন সেটা মোকাবেলায়, সেখানে বিরোধী দল থেকে সহযোগিতা সরকার ওইভাবে পাবে? দেখেন, পাবে না কেন? আমরা দেখেন যখন জ্বালানি সংকটটা হলো প্রথমে, ফার্স্ট যেই অয়েল ক্রাইসিস, সেখানে আমরাই প্রস্তাব দিয়েছিলেন কমিটি করেন। কমিটি করার পরপরই কিন্তু বিষয়টা একটা সমাধানের দিকে গেল। আমরা তো সব সময় বলে এসেছি যে ভালো কাজে আমরা সহযোগিতা করব গভর্নমেন্ট। জুলাইয়ের বিষয়টা এটা জনগণের একটা আবেগের বিষয়। জুলাইয়ের বিষয়টা এটা অনেক পথ পাড়ি দিয়ে এসেছে। আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, তার আগে সংস্কার কমিশনগুলো হয়েছে, সকল রিপোর্ট হয়ে তারপর জুলাই সনদে সকলে স্বাক্ষর করেছে, তারপরে গণভোট হয়েছে, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রধানমন্ত্রী নিজে ক্যাম্পেইন করেছেন। এখন যেহেতু সরকার ইউটার্ন নিচ্ছে, এমন কথাও বলা হচ্ছে, সে সময় যদি আমরা না বলতাম তাহলে নির্বাচনই হতো না। নির্বাচন হওয়ার জন্য আমরা এই সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি। এইগুলো তো আসলে জনগণ মেনে নেবে না। জনগণের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে চাই না। জুলাইয়ের যে সংস্কার পরিষদ যেটা হয়েছে বা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা যেহেতু শপথ নিয়েছি, এটা এখান থেকে কিন্তু ইউটার্ন করে আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে সেই সংশোধন কমিটিতে যেতে চাই না। কিন্তু সংশোধন কমিটি আপনারা একটা করেছেন, ফাইন, আপনারা একটা বিল আনেন। বিলে যদি আমরা দেখি যে জুলাইয়ের সনদ সব কটা যেভাবে বলেছেন আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন, আমরা তো দেখছি এখন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ধরে এখানে লঙ্ঘন করা হচ্ছে। যদি আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে একটা বিল আনেন, সেটা যদি জনগণ মনে করে ঠিক আছে, আমরাও সাধুবাদ জানাবো। কিন্তু আপনারা সেই পথে না হেঁটে আবার আলোচনার দ্বার উন্মোচন করছেন, সেখানে জনগণের কাছে যাবেন, অংশীজনের সাথে বসবেন, লয়ারদের সাথে বসবেন। এটার মানে কি? এটা জনগণ বোঝে না? এটা তো জনগণ বোঝে যে এটাকে নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে, জুলাই সনদ থেকে আপনার উইথড্র করার জন্য একটা পায়তারা করা হচ্ছে। এখানে তো আমরা সায় দিতে পারি না। রবার স্ট্যাম্প হিসাবে 5 জন যে 12 জনের 17 জনের কমিটিতে মাইনর হয়ে ব্রুট মেজরিটি তাদের, সেখানে তো আমরা রবার স্ট্যাম্প হতে পারি না। পরিষ্কার। ডক্টর মিজান, যেইভাবে মানে আলোচনাটা আসলো এবং তিনি যেভাবে বলছিলেন যে ন্যাশনাল একটা টাস্ক ফোর্স যদি হয়, এই যে এত রকমের ঝামেলা জ্বালানি নিয়ে, এত প্রত্যেকটা জায়গায় জায়গায় ন্যাশনালি আপনি জানেন যে ক্রাইসিসটা কোন লেভেলের, এই যে ক্যাপাসিটি চার্জ নামে যেই জঞ্জাল বাংলাদেশে ছড়ানো হয়েছে এবং সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ মানে সাদা চোখে আমরা অন্তত দেখতে পারি না। আপনারা যদি এক্সপার্ট হিসেবে যদি বলেন যে এই জায়গা থেকে, এবং ইরান যুদ্ধ যেভাবে এখনও আমরা এটার সমাধান কোথায় জানি না, সামনে আপনি আশঙ্কাজনক কোনো কিছু দেখতে পান কিনা যেটা আপনাকে অনেক বেশি টেনশনে ফেলে? ধন্যবাদ। দেখুন, একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমি দুজনকে অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে আমার বিরোধিতা করতে পারেন যে এই জায়গাটায়, যে বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রধান সংকট কিন্তু বিতরণ ব্যয় নয়, সিস্টেম লসও নয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতের মূল অসুবিধা হচ্ছে উচ্চ উৎপাদন ব্যয়, লুণ্ঠনমূলক উৎপাদন ব্যয়, কথাটা মনে রাখতে হবে। জি। এবং এই জ্বালানি সংকট আমদানি নির্ভর, এগুলো হচ্ছে সংকটের জায়গা। এবং যেটা রাকিব বারবার বলছেন যে গ্যাস কূপগুলো খনন করতে দেওয়া হয় নাই। আমাদের দেশের গ্যাস পৃথিবীর বহু দেশের চেয়ে উন্নত মানের। আর গ্যাস উঠলে যে শুধুমাত্র গ্যাস পায় তা না, ওখানে অকটেন এবং আমাদের পেট্রোলও আসে, অর্থাৎ পুরো জায়গাটা কলাপস করে দেওয়া হয়েছে। এবং এই যে ক্যাপাসিটি চার্জ বলছেন, বকেয়া বলছেন, ঋণ বলছেন, অস্বচ্ছ ব্যয়, উৎপাদন পর্যায়ে ভর্তুকি, এই জায়গাগুলোতে যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো আছে, এটা বন্ধ করাটা খুব জরুরি। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যেখানে আসল সমস্যা সেই জায়গাটাকে না দিয়ে, যেটা আমাদের অতটা সমস্যা নয় বিতরণ,
যে বিতরণের ভিতর দিয়ে 70 ভাগের উপরে মুনাফা করছে, অর্থাৎ তার মানে কি ভালো আছে, এবং মুনাফা করছে বলেই তো যেটা মাননীয় সংসদ সদস্য তো বলছেন যে তারা এখন এখান থেকে কিছু লাভ নেওয়ারও চিন্তা ভাবনা করছে, অর্থাৎ মনোযোগটা ঘুরিয়ে দেওয়া হয়েছে ওই জায়গায়, আসল জায়গা থেকে। এইটা একটা জরুরি। আর একটা জিনিস যে রাকিবের ওই জায়গা থেকে আমি বলতে চাই আপনার কথাটা, যে একটা জিনিস নিয়ে আমাদের দেশে কিন্তু প্রচন্ড ভুল ধারণা আছে, সেটা হলো বট বাহিনী। আমরা অনেক সময় বট বাহিনী বললেই মনে করি যে এইটা মনে হয় জামাতের, বা মোটেই না। বট বাহিনীটা কি, এই সংজ্ঞাটা আমাদের জানা উচিত। বট বাহিনী হচ্ছে বেসিক্যালি প্রথম মিয়ানমারে এটা শুরু হয়েছিল, অর্থাৎ যে বেকার লোকজন, যেটা রাকিব বলছেন যে এই বেকাররা করবে কি, এই যে গার্মেন্টস শ্রমিকরা, এই বট বাহিনী বড় হবে। এই বট বাহিনীর কাজ হচ্ছে যখন যে দেশে এক ধরনের আর্মির মতো তারা, অর্থাৎ যেখানে যাকে পচাতে হবে, যাকে উঠাতে হবে, সেই জায়গায় টেকনোলজি নিয়ে যারা ব্যবসা করে, তারা আমাদের মতো দেশগুলো থেকে এই বট বাহিনীগুলো তৈরি করে। মাঝে মাঝে শোনেন না যে অনলাইনে লাখ লাখ টাকা ইনকাম, এটার উৎস কোথায়? স্ক্যাম সিটি আছে ওখানে আছে। এবং এই যে জায়গাটা, তারা যে আসলে ব্যবসায়ী, বট বাহিনী হচ্ছে একটা ব্যবসা, এবং এই ব্যবসার বলি হচ্ছে আমরা। এটা কোনো রাজনৈতিক দলেরও না, কারোরই না আসলে। এইটা ভুল। এটা কেন বলছি, যে এই যে বেকারত্ব বাড়বে, গার্মেন্টস চলে যাবে, এই যে মাল্টি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না, অর্থাৎ এই ইকোনমিক ডিসপ্যারিটি যখন বাড়তে বাড়তে ভয়াবহ জায়গায় যাবে, তখন আসলে কে যে কোথায় দাঁড়িয়ে থাকবো আর কারে যে কোথায় দৌড়াতে হবে আমরা কিন্তু জানি না। সেই জায়গাটায় আমি বলবো যে প্রস্তাব এসছে, যতই বিরোধিতা থাকুক, অন্তত এই জ্বালানির প্রশ্নে সেই কমিটি, আমি মনে করি মানুষ হিসেবে দেশের এই ভূখণ্ডের মানুষ কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত হওয়া মানুষ, আমরা কিন্তু ইউরোপ থেকে শিখিনি। মহেঞ্জোদারো হরপ্পার সভ্যতার মানুষ আমরা। আমাদের ওই ভাবোদয় হবে এবং আমরা শত বিরোধিতা নিয়ে এই প্রশ্নে কাজ করে দেশকে মুক্ত করতে পারবো। ডক্টর রাকিব, যে আমি এতক্ষণ তো অনেক আশঙ্কার কথা বললাম, একটা ভালো খবর দিই। ভালো খবর হচ্ছে কি, ধরেন এখনো যে আজকে একটা রিপোর্ট, সেটা হচ্ছে ধরেন আমাদের অর্থনীতি খারাপ অবস্থা হলেও এখনো ধরেন সংকট বা ঝুঁকিপূর্ণ অবস্থায় যায়নি। এটা IMF এর ডাটা। আমি লেটেস্ট কয়েকটা ডাটা আপনাকে দেই, যেখানে আমাদের টাকার ডলারের বিপরীতে টাকা, আমাদের কিন্তু ডলার অনেকদিন থেকে স্টেবল, তাই না? আমাদের রিজার্ভ কিন্তু বাড়তেছে, যদি আমাদের আমদানি অনেক সংকুচিত করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের টাকার বিনিময়, মানে ডলারের বিপরীতে টাকার মান মাত্র 0.5, মানে 0.69% কমেছে। সূচক আমি সূচকটা শেষ করি। ইন্দোনেশিয়া 2.67, ফিলিপাইন 3.7, শ্রীলঙ্কা 5.1, ইন্ডিয়ান 8.94। তো এই ডাটাগুলো কিন্তু ভালো, কিন্তু ঘটনা হচ্ছে ধরেন আমাদের জ্বালানিটা এমন একটা জিনিস, জ্বালানিটাই আমাদের অর্থনীতির ফুয়েল, মানে এটা কিন্তু আমাদের ইকোনমিকের ফুয়েল। সুতরাং এটা যদি কলাপস করে ফেলে কিন্তু সব রাতারাতি দোষে পড়বে। সুতরাং আমি মনে করি ধরেন এই জিনিসটা খুব টাইটলি অ্যাড্রেস করা উচিত। আর একটা জিনিস ধরেন এই ন্যাশনাল ক্রাইসিসে জামাত অনেক কিছুতে গর্তামি করে, ঠিক আছে? ধরেন মানে উনি একজন আইনজীবী, ব্যারিস্টার মানুষ, ভালো বলতে পারবে। ধরেন আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে কিন্তু ধরেন সংবিধান সংস্কার কমিটি কিছু নাই, সংশোধন কমিটি যেতে হবে, একই কথা। আপনি গেলেন না কেন? এখন এখানে যদি আপনি ধরেন গাত্তামি করেন, তাহলে কিন্তু সরকারি দল, কিন্তু আমরা চাই না সরকারি দলকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে। সুতরাং আমরা চাই যে আপনারা এখানে পার্টিসিপেট করুন, এখানে কোলাবোরেশনের মাধ্যমে আমাদের এই সমস্যা সংকটটা উত্তরণের পথ হবে। আমি দিলাম যে টাস্ক ফোর্স করেন। অনেক ধন্যবাদ। মানে সবাই একই লাইনে কথা বলছে, এটা হলো সবচেয়ে ভালো জায়গা এবং এটাই আসার জায়গা। যদি একসাথে এরকম থাকা যায়, তাহলে বাংলাদেশে কেউ হারাতে পারবে না। আজকে কড়া আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ।